হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ১৪তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। সতীশ অত্যন্ত সংকুচিত হইয়া বসিয়াছিল। ঘাড় নাড়িয়া বলিল, না। সাবিত্রীর অভদ্র প্রশ্নে বিরক্ত হইয়া মোক্ষদা বলিয়া উঠিল, এ তোর কীরকম সিরি সাবিত্রী? ভদ্রলোকের সঙ্গে কি এই রকম কথা কইতে হয়? সাবিত্রী হোর করিয়া হাসি চাপিয়া বলিল, এ আর মন্দ কথা কি মাসি? আচ্ছা, ওর খিদের কথা না হয় আর জিজ্ঞাসা করব না। তুমি কিন্তু দোকান থেকে কিছু খাবার কিনে আনো, আমি ততক্ষণে জায়গা করে রাখি। মোক্ষদা অস্ফুটে বকিতে বকিতে দ্রুত পদে চলিয়া গেলে সাবিত্রী কহিল, কাল রাত থেকেই তো একরকম উপোস চলছে। বিকেলবেলা যে কেমন করে পালিয়ে এলেন তাও টের পেলুম না। এখন উঠুন, সন্দেহান্নিক করে কিছু খান। ওই আলনার উপরে কাঁচা কাপড় আছে, পরে আমার সঙ্গে আসুন। না না, দেরি নয়, উঠুন। সতীশ মাথা নাড়িয়া বলিল, আমার খিদে নেই। সাবিত্রী বলিল, না থাকলেও খেতে হবে। তার প্রথম কারণ খিদে নেই এ কথা বিশ্বাস করলুম না। দ্বিতীয় কারণ? সতীশ মুখের ভাব অত্যন্ত শক্ত করিয়া বলিল, দ্বিতীয় কারণটা মিছে কথা, ওই প্রথমই সব। সমস্ত বিষয়েই তোমার জিদ আর জবরদস্তি। এই জিদের সঙ্গে কারু পারবার জো নেই। সাবিত্রী মুখ তুলিয়া একটুখানি হাসিয়া বলিল, তবে মিথ্যে চেষ্টা করা কেন? সতীশ আরও গম্ভীর হইয়া বলিল, তা নয় সাবিত্রী, আজ আমার চেষ্টা কোনো মতেই মিথ্যে হবে না। হয় তোমার দ্বিতীয় কারণ বলো, না হয় সত্যি বলি তোমাকে আমি কোনো মতেই এখানে কিছু খাবো না। সতীশের গো দেখিয়া সাবিত্রী নিঃশব্দে হাসিতে লাগিল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল, আমি ভাবছি আপনি এলেন কেন? আজ আমার জন্মদিন, তাই। নিজে এসে যখন দাসীর ঘরে পায়ের ধুলো দিয়েছেন তখন শুধু শুধু আপনাকে ছেড়ে দিতে পারিনে বলিয়াই সাবিত্রী হঠাৎ থামিয়া গেল বটে, কিন্তু তাহার অন্তরের গোপন ব্যথাটা তাহারই কণ্ঠস্বরের মুক্ত পথ ধরিয়া এমনি অকস্মাৎ সতীশের সম্মুখে আসাইয়া দাঁড়িয়েল যে কয়েক মুহূর্তের জন্য সতীশ সমস্ত বোধশক্তি অসাড় হইয়া গেল। বুদ্ধিমতী সাবিত্রী ইহা চক্ষের নিমেষে অনুভব করিয়া তাহার সমস্ত কথাটাকে সহজ পরিহাসে পরিণত করিয়া হাসিয়া বলিল, ভগবান আজ আপনাকে আমার অতিথি করে পাঠিয়েছেন, সুতরাং খেতেও হবে, দক্ষিণা নিতে হবে। আজ নিতান্তই জাতটা মারা গেল দেখছি। এতক্ষণে সতীশের সহজ শক্তি ফিরিয়া আসিল। জিজ্ঞাসা করিল, সত্যিই কি আজ তোমার জন্মদিন? সাবিত্রী বলিল, সত্যি। সতীশ বলিল, তবে এমন দিনে যদি এসেই পড়েছি তো দোকানের কতকগুলো বাসি মেঠাই মন্ডা খেয়ে পেট ভরাবো না। তাছাড়া ওসব তো আমি কোনো দিনই খাইনি। সাবিত্রীও তাহা জানিত। মনে মনে লজ্জিত হইয়া বলিল, কিন্তু আজ যে রাত হয়ে গেছে। সতীশ বলিল, হলেই বা রাত, বাসায় ফিরে গিয়ে তো বকুনি খেতে হবে না যে রাতকে আজ ভয় করতে হবে? তাই বলো তুমি। কোনো মতেই আমি ওসব খাবো না। তোমার সঙ্গে পারবার জো নেই বলিয়া সাবিত্রী হাসিয়া উঠিয়া গেল। সতীশ বসিয়াছিল, শুইয়া পড়িল। এই ক্ষুদ্র কুটির এবং এই নির্মল শুভ্র শয্যা ছাড়িয়া যাইতে কোনো মতেই তাহার মন উঠিতেছিল না। অথচ আত্মসম্ভ্রম অক্ষুণ্ণ রাখিয়া বসিয়া থাকিবারও কোনো সদুপায় ছিল না। এখন এই খাবার তৈরির বিলম্বের সম্ভাবনা তাহাকে যেন একটা আসন্ন কর্তব্যের কঠিন দায় হইতে অব্যাহতি দিয়া গেল। সে পাশবালিশটা জোর করিয়া জড়াইয়া ধরিয়া দেয়ালের দিকে মুখ করিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। চলিয়া যাইবার সময় সাবিত্রী বাহির হইতে শিকল তুলিয়া দিয়াছিল। ইহাও যেমন সে টের পাইয়াছিল, তাহার তুমি সম্ভাষণও সে তেমনি লক্ষ্য করিয়াছিল। নির্জন ঘরের মধ্যে এই নবলব্ধ তথ্য দুটি জাদুকর ও তাহার মায়ার কাঠির মতো তাহার মনের মধ্যে ভাটার টানে বাহিরে আসিয়া ভাসিয়া গিয়াছিল। জোয়ারের উল্টা স্রোতে আবার তাহারা একে একে ফিরিয়া আসিয়া দেখা দিতে লাগিল। আজই দুপুরবেলায় আত্মাভিমানের আঘাতের সুতীব্র জ্বালা নিজের মনের নিজ প্রবৃত্তির দিকে তাহার চোখ খুলিয়া দিয়াছিল। জ্বালার উপশমের সঙ্গে সঙ্গেই সে চক্ষু আপনি মুদিত হইতে লাগিল। এমনি করিয়া নিজেকে লইয়া খেলা করিতে করিতে এক সময়ে বোধ করি সে একটু ঘুমাইয়া পড়িয়াছিল। হঠাৎ দ্বার খোলার শব্দে জাগিয়া উঠিয়া পাশ ফিরিয়া দেখিল সাবিত্রী মোক্ষদাকে লইয়া ঘরে ঢুকিতেছে। মোক্ষদা চিঠিখানি সতীশের হাতে দিয়া বলিল, দেখুন তো বাবু, বৌমা কি লিখেছেন। সতীশ সমস্তটা পড়িয়া লইয়া বলিল,
তাদের ফিরতে এখনো মাস দুই দেরি আছে। মোক্ষদা জিজ্ঞেস করিল, আর কোনো কথা নেই? সতীশ চিঠিখানি ফিরিয়া দিয়া বলিল, না, আর বিশেষ কিছু নেই। আমার মাইনের কথাটা বাবু? না, সে কথা নেই। টাকার কথা না শুনিয়া মোক্ষদা মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া চিঠির জন্য হাত বাড়াইয়া বলিল, তা থাকবে কেন? থাকবে যত সব বাজে কথা। দিন চিঠি। কাল সাবিত্রী আমাকে একখানা জবাব লিখে দিস তো। হালা বাবুর খাবার দিবি কখন? রাত কি হয়নি? সাবিত্রী বলিল, বামুন ঠাকুর সন্ধে আহ্নিক করবে না অমনি খাবে? মোক্ষদা বিরক্ত হইয়াই ছিল। আরও বিরক্ত হইয়া বলিল, শোনো কথা একবার। এ কি তোর পুরুত ঠাকুর না ভট্টাচার্য বামুন পেয়েছিস যে পুজো আহ্নিক করতে যাবে? সতীশ হাসিয়া বলিল, ও কি ঝি, সব ভুলে গেলে? আমি তো চিরকালই সন্ধে আহ্নিক করি। মোক্ষদার বোধ করি হঠাৎ মনে পড়িয়া গেল। অপ্রতিভ হইয়া বলিল, ও মা, তাই তো। সাবিত্রীর দিকে ফিরিয়া বলিল, দে মা, শিগগিরই বাবুর একটা জায়গা করে দে। তোর ঘরে তো সমস্তই ঠিক আছে। দে মা, দে, আর দেরি করিস নে। বলিতে বলিতে মোক্ষদা স্থানান্তরে চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে সতীশের আহারের সময় ঘরে কেহ উপস্থিত নাই। অন্ধকার বারান্দা মোক্ষদা ইহা লক্ষ্য করিয়া একেবারে জ্বলিয়া উঠিল। রান্নাঘরে আসিয়া দেখিল সাবিত্রী চুপ করিয়া বসিয়া আছে। রুষ্ট স্বরে বলিল, এ তোর কীরকম আক্কেল সাবিত্রী? এ কি কাঙালি ভোজন হচ্ছে যে যা হোক দুটো ফেলে দিয়ে ঠান্ডা হয়ে বসে আছিস? সাবিত্রী কি ভাবিতেছিল, চমকিয়া বলিল, দরকার হলে উনি চেয়ে নেবেন। এমন বুদ্ধি না হলে আর দাসীবৃত্তি করতে যাস? কোথায় তুই নিজে দাসী চাকর রাখবি? না। সাবিত্রী ভাসিয়া বলিল, নিজেই দাসী হয়ে আছি, তাতেই বা দোষ কি মাঝি? খেতে খেতে লজ্জা নেই? মোক্ষদা রাগিয়া বলিল, কে বললে নেই? আমার মতো বয়সে না থাকতে পারে, কিন্তু তোর বয়স আছে। যা থাক না থাক, বাবুকে যখন খেতে বলেছিস তখন বসে থেকে খাওয়াগে যা। মানুষের কপাল ফিরে যেতে বেশি দেরি লাগে না। সাবিত্রী চলিতে উদ্যত হইয়াই থমকিয়া দাঁড়াইয়া বলিল, কি বকছো মাসি? উনি শুনতে পাবেন যে। মোক্ষদা তৎক্ষণাৎ স্বর নত করিয়া বলিল, না না, শুনতে পাবেন কেন? আর একটা কথা তোকে বলে রাখি বাছা, ভগবান কপালের মাঝখানে যে দুটো চোখ দিয়েছেন সে দুটো তো একটু খুলে রাখিস। ঘড়ির চেন, হীরের আংটি না থাকলেই মানুষকে ছোট মনে করিস নে। আচ্ছা বলিয়া সাবিত্রী হাসিয়া চলিয়া যাইতেছিল। মোক্ষদা আবার পিছন হইতে ডাকিয়া বলিল, শোন সাবিত্রী। সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কি? আয় দেখি একবার আমার ঘরে, একখানা ঢাকাই কাপড় বের করে দি, পরে যা। সাবিত্রী হাসি চাপিয়া বলিল, তুমি বার করো গে মাসি, আমি আসছি এক্ষুনি। সতীশের খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছিল। সাবিত্রী ঘরে ঢুকিয়া বলিল, চোখ বুজে খাচ্ছ নাকি? সতীশ মুখ তুলিয়া বলিল, না, কিন্তু চোখ দুটি তো ঘুমে ঢুলে আসছে দেখছি। বাস্তবে কি তাহার অত্যন্ত ঘুম পাইতেছিল। গতরাত্রির উচ্ছৃঙ্খল অত্যাচার আজ অসময়েই তার চোখের পাতা দুটিকে ভারী করিয়া আনিতেছিল। সে সলজ্জ হাস্যে কবুল করিয়া বলিল, হ্যাঁ, ভারী ঘুম পাচ্ছে। সাবিত্রী জিজ্ঞাসা করিল, আর কিছু চাই কি? সতীশ তাড়াতাড়ি বলিয়া উঠিল, কিছু না, কিছু না, আমার খাওয়া হয়ে গেছে। বাহিরে পায়ের শব্দে সাবিত্রী টের পাইল মোক্ষদা আসিয়া দাঁড়াইয়াছে। বলিল, বাবু, আমাকে একখানি ঢাকাই শাড়ি কিনে দিতে হবে। সে কোনোদিনই কিছু চাহে না, সুতরাং এ কথার তাৎপর্য বুঝিতে না পারিয়া সতীশ আশ্চর্য হইয়া গেল। সে মোক্ষদার আগমন টের পায় নাই। মুখ তুলিয়া সবিস্ময়ে বলিল, সত্যি চাই? সত্যি বই কি। পড়বে কখন? আজ পড়বার সময় নেই বলে কোনোদিন সময় হবে না এমন কি কথা আছে? তাছাড়া আর একটি কথা, আমি খেটে খাই বলে মাসি দুঃখ করছিলেন, তাই মনে করছি আর খেটে খাবো না, এখন থেকে বসে বসে খাবো। সতীশ হাসিয়া বলিল, বেশ তো, শুধু বেশ হলেই তো হবে না, ওই সঙ্গে একটি দাসী না হলেও আর মান থাকছে না, তাও আপনাকে রেখে দিতে হবে। আপনাকেই কথাটা শেষ করিতে পারিল না। মুখে আঁচল গুজিয়া দিয়া উৎকট হাসির বেগ রোধ করিতে লাগিল। মোক্ষদা কাঁচা লোক নহে, সে এক মুহূর্তে সমস্তটা বুঝিয়া লইয়া ঘরে ঢুকিয়া বলিল, বাবু বুঝি সাবিত্রীকে চেনেন? সাবিত্রীর দিকে ফিরিয়া বলিল, মাসির সঙ্গে এতক্ষণ বুঝি তামাশা হচ্ছিল? তা এ তো ভালো কথা, আহ্লাদের কথা, আগে বললেই তো চুকে যেত, বলিয়া হাসিয়া বাহির হইয়া গেল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।